প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম এবং অফুরন্ত শুভকামনা সবার জন্য। থাম্বনেইলে থাকা ছবির মানুষটি পরিচিত, নিশ্চয়ই আমাদের অনেকের কাছে একটি পরিচিত মুখ। বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর আতিউর রহমান। প্রিয় দর্শক শ্রোতা, তিনি 2009 থেকে 2016 এই সময়কাল পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের গভর্নর ছিলেন। তো পরবর্তীতে 2016-তে যে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির বিষয়টি ঘটল, অর্থ কেলেঙ্কারি বা রিজার্ভ চুরি কেলেঙ্কারি, সেই কেলেঙ্কারিতে নানাভাবে তিনিও কলঙ্কিত হলেন এবং শেষে তিনি তার চাকরি হারান। এবং এখন তিনি কোথায় আছেন, যা আমরা যতদূর জানি তিনি পলাতক, অর্থাৎ কোথায় আছেন তাকে ট্রেস করা যায়নি। তো এই মানুষটিকে নিয়ে কথা বলবার কি আছে? আসলে নেই তো তেমন কিছু, কারণ বাংলাদেশ ব্যাংক রিজার্ভ চুরির সঙ্গে তার নাম যুক্ত হয়েছে। তিনি এখন ফেরার কিংবা পালিয়ে আছেন, এমন মানুষকে নিয়ে তো কথা বলা যায় না আসলে। বাট তারপরও সিদ্ধান্ত নিয়েছি কথা বলবো, এবং সেটির পেছনে বিশেষ কারণ আছে। তো এই এপিসোডটি আসলে ইন্টারেস্টিং হতে যাচ্ছে, এবং আমি আপনাদের আগাম ধন্যবাদ জানিয়ে রাখি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি একই সঙ্গে থাকবার জন্য। প্রিয় দর্শক শ্রোতা, এই মানুষটি আমাকে এবং আরও অনেক বাংলাদেশের লাখো সংবেদনশীল মানুষকে দুবার কাঁদিয়েছেন। একবার কয়েক বছর আগে যখন আমরা তার আত্মজীবনীর অংশবিশেষ জানলাম, তার নিজের লেখা, তখন একবার আপ্লুত হয়েছিলাম, আবেগে কেঁদেছিলাম, আমার নিজের চোখ অশ্রু সজল হয়েছিল। কিভাবে একটি ছিন্নমূল পরিবারের একটি অসহায় শিশু, আন্ডার প্রিভিলেজড, যাদেরকে আমরা সুবিধা বঞ্চিত বলি, সত্যিকার অর্থে আন্ডার প্রিভিলেজড পরিবারের সন্তান ছিলেন ডক্টর আতিউর রহমান। খেতে পেতেন না ভরপেট, জামা ছিল না পরবার, জুতু তাও ছিল না, থাকবার ঘর ছিল না তেমন। তো সেই ছেলেটি কিভাবে বাংলাদেশ ব্যাংকের গভর্নর হয়ে গেলেন পরবর্তীতে, সেই গল্প সেখানে উঠে এসেছে তার আত্মজীবনীতে, এবং খুব সরল নির্মোহ সৎভাবে। আমরা অনেক সময় দেখি উচ্চ পর্যায়ে এখন যারা আছেন, তারা তাদের অতীত বলতে গেলে তারা অনেকে বলবার চেষ্টা করেন সম্ভ্রান্ত পরিবারের সন্তান ছিলাম। তিনি সেই লাইনে হাঁটেননি। তার আত্মজীবনীতে তার অসহায়ত্ব ফুটে উঠেছিল, তার পরিবারের অসহায়ত্ব, দারিদ্র প্রকটভাবে ফুটে উঠেছিল। তখন আমরা একবার কেঁদেছিলাম যে এত কষ্ট একটা শিশুর হতে পারে, আর এত কষ্ট মোকাবেলা করে একটা শিশু দেশের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর পর্যন্ত হয়ে গেলেন, কিভাবে সম্ভব সেটি। তো সে কথা ভেবে, এবং তিনি ভবিষ্যৎ বাংলাদেশের লাখো কোটি শিশুর অনুপ্রেরণার উৎস হতে পারেন কিংবা হয়েছেন, সে কথা ভেবে একবার কেঁদেছিলাম আবেগ থেকে। আবার সম্প্রতি তিনি আমাদের কাঁদালেন। কিভাবে? যখন তার নাম নিশ্চিতভাবে উঠে আসলো রিজার্ভ চুরির সঙ্গে বা রিজার্ভ চুরির কেলেঙ্কারির সঙ্গে। তো সেজন্য বলছিলাম এই মানুষটি আমাদের দুবার কাঁদিয়েছেন। তো দেরি না করে তার আত্মজীবনীর অংশ বিশেষ আমি একবার আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইছি। যদি কারো আগে পড়া থাকে তাহলে মাফ করবেন, তারপরও আপনার ভালো লাগবে আমি বিশ্বাস করি। তো তার আত্মজীবনীর অংশ বিশেষ ঘুরে এসে তার জীবনের পরবর্তী অধ্যায় নিয়ে কথা বলবো, যেই অধ্যায় তাকে কলঙ্কিত করেছে এবং আমাদেরও প্রশ্নবিদ্ধ করেছে, আমরা যারা একসময় তাকে আনকন্ডিশনালি ভালোবেসেছিলাম, তার দুঃখ কষ্ট শেয়ার করেছিলাম। শুরু করছি তার আত্মজীবনী। আমার জন্ম জামালপুর জেলার এক অজপাড়া গায়ে। 14 কিলোমিটার দূরের শহরে যেতে হতো পায়ে হেঁটে বা সাইকেলে চড়ে। পুরো গ্রামের মধ্যে একমাত্র মেট্রিক পাস ছিলেন আমার চাচা মফিজউদ্দিন। আমার বাবা একজন অতি দরিদ্র ভূমিহীন কৃষক। আমরা 5 ভাই 3 বোন। কোনো রকমে খেয়ে না খেয়ে দিন কাটতো আমাদের। আমার দাদার আর্থিক অবস্থা ছিল মোটামুটি, কিন্তু তিনি আমার বাবাকে তার বাড়িতে ঠাঁই দেননি। দাদার বাড়ি থেকে খানিকটা দূরে একটা ছনের ঘরে আমরা এতগুলো ভাই বোন আর বাবা মা থাকতাম। মা তার বাবার বাড়ি থেকে নানার সম্পত্তির সামান্য অংশ পেয়েছিলেন। তাতে 3 বিঘা জমি কেনা হয়। চাষাবাদের জন্য অনুপযুক্ত ওই জমিতে বহু কষ্টে বাবা যা ফলাতেন, তাতে বছরে 5-6 মাসের খাবার জুটত। দারিদ্র কী জিনিস তা আমি মর্মে মর্মে উপলব্ধি করেছি। খাবার নেই, পরনে কাপড় নেই, কি এক অবস্থা। আমার মা সামান্য লেখাপড়া জানতেন, তার কাছেই আমার পড়াশোনায় হাতে করি। তারপর বাড়ির পাশের প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হই। কিন্তু আমার পরিবারে এতটাই অভাব যে আমি যখন 3য় শ্রেণীতে উঠলাম,
তখন আর পড়াশোনা চালিয়ে যাওয়ার সুযোগ থাকলো না। বড় ভাই আরও আগে স্কুল ছেড়ে কাজে ঢুকেছেন, আমাকেও লেখাপড়া ছেড়ে রোজগারের পথে নামতে হলো। আমাদের একটা গাভী আর কয়েকটা খাসি ছিল। আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ওগুলো মাঠে চড়াতাম। বিকেলবেলা গাভীর দুধ নিয়ে বাজারে নিয়ে বিক্রি করতাম। এভাবে দু ভাই মিলে যা আয় করতাম তাতে কোনো রকমের দিন কাটছিল। কিছুদিন চলার পর দুধ বিক্রির আয় থেকে সঞ্চিত টাকা দিয়ে আমি পান বিড়ির দোকান দিই। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দোকানে বসতাম। পড়াশোনা তো বন্ধই, আদৌ করব সেই স্বপ্ন ছিল না। এক বিকেলে বড় ভাই বললেন, আজ স্কুল মাঠে নাটক হবে। স্পষ্ট মনে আছে, তখন আমার গায়ে দেওয়ার মতো কোনো জামা নেই। খালি গা আর লুঙ্গি পরে আমি ভাইয়ের সঙ্গে নাটক দেখতে চলেছি। স্কুলে পৌঁছে আমি তো বিস্ময়ে হতবাক। চারদিকে এত আনন্দময় চমৎকার পরিবেশ। আমার মনে হলো আমিও তো আর সবার মতোই হতে পারতাম। সিদ্ধান্ত নিলাম আমাকে আবার স্কুলে ফিরে আসতে হবে। নাটক দেখে বাড়ি ফেরার পথে ভাইকে বললাম, আমি কি আবার স্কুলে ফিরে আসতে পারি না? আমার বলার ভঙ্গি বা করুণ চাউনি দেখেই হোক কিংবা অন্য কোনো কারণেই হোক, কথাটা ভাইয়ের মনে ধরল। তিনি বললেন, ঠিক আছে, কাল হেড স্যারের সঙ্গে আলাপ করব। পরদিন দুই ভাই আবার স্কুলে গেলাম। বড় ভাই আমাকে হেড স্যারের রুমের বাইরে দাঁড় করিয়ে রেখে ভেতরে গেলেন। আমি বাইরে দাঁড়িয়ে স্পষ্ট শুনছি ভাই বলছেন আমাকে যেন বার্ষিক পরীক্ষায় অংশগ্রহণের সুযোগটুকু দেয়া হয়। কিন্তু হেড স্যার অবজ্ঞার ভঙ্গিতে বললেন, সবাইকে দিয়ে কি লেখাপড়া হয়? স্যারের কথা শুনে আমার মাথা নিচু হয়ে গেল। যতখানি আশা নিয়ে স্কুলে গিয়েছিলাম, স্যারের এক কথাতেই সব ধূলিসাৎ হয়ে গেল। তবু বড় ভাই অনেক পীড়াপিড়ি করে আমার পরীক্ষা দেওয়ার অনুমতি জোগাড় করলেন। পরীক্ষার তখন আর মাত্র 3 মাস বাকি। বাড়ি ফিরে মাকে বললাম আমাকে 3 মাসের ছুটি দিতে হবে। আমি আর এখানে থাকবো না, কারণ ঘরে খাবার নেই, পরনে কাপড় নেই, আমার কোনো বইও নেই, কিন্তু আমাকে পরীক্ষায় পাশ করতে হবে। মা বললেন, কোথায় যাবি? বললাম, আমার এককালের সহপাঠী এবং এখন ক্লাসের ফার্স্ট বয় মোজাম্মেলের বাড়িতে যাব। ওর মায়ের সঙ্গে আছে। যে কদিন কথা বলেছি তাতে করে খুব ভালো মানুষ বলে মনে হয়েছে। আমার বিশ্বাস আমাকে উনি ফিরিয়ে দিতে পারবেন না। দুরু দুরু মনে মোজাম্মেলের বাড়ি গেলাম। সব কিছু খুলে বলতেই খালাম্মা সানন্দে রাজি হলেন। আমার খাবার আশ্রয় জুটল। শুরু হলো নতুন জীবন। নতুন করে পড়াশোনা শুরু করলাম। প্রতিক্ষণে হেড স্যারের অবজ্ঞাসূচক কথা মনে পড়ে যায়। জেদ কাজ করে মনে, আরও ভালো করে পড়াশোনা করি। যথাসময়ে পরীক্ষা শুরু হলো। আমি একটি পরীক্ষা শেষ করছি আর ক্রমেই যেন উজ্জীবিত হচ্ছি। আমার আত্মবিশ্বাসও বেড়ে যাচ্ছে। ফল প্রকাশের দিন আমি স্কুলে গিয়ে প্রথম সারিতে বসলাম। হেড স্যার ফলাফল নিয়ে এলেন। আমি লক্ষ্য করলাম পড়তে গিয়ে তিনি কেমন যেন দ্বিধান্বিত, আর চোখে আমার দিকে তাকাচ্ছেন। তারপর ফল ঘোষণা করলেন আমি প্রথম হয়েছি। খবর শুনে বড় ভাই আনন্দে কেঁদে ফেললেন। শুধু আমি নির্বাক, যেন এটাই হওয়ার কথা ছিল। বাড়ি ফেরার পথে সে এক অভূতপূর্ব দৃশ্য। আমি আর আমার ভাই গর্বিত ভঙ্গিতে হেঁটে আসছি, আর পেছনে একদল ছেলে মেয়ে আমাকে নিয়ে হইচই করছে, স্লোগান দিচ্ছে, সারা গায়ে সারা পড়ে গেল। আমার নিরক্ষর বাবা, যার কাছে ফার্স্ট আর লাস্ট একই কথা, তিনিও আনন্দে আত্মহারা। শুধু এটুকুই বুঝলেন যে ছেলে বিশেষ কিছু একটা করেছে। যখন শুনলেন আমি উপরের ক্লাসে উঠেছি, নতুন বই লাগবে, পরদিনই ঘরের খাসিটা হাটে নিয়ে গিয়ে 12 টাকায় বিক্রি করে দিলেন। তারপর আমাকে সঙ্গে নিয়ে জামালপুর গেলেন। সেখানকার নবনূর লাইব্রেরি থেকে নতুন বই কিনলাম। আমার জীবনযাত্রা এখন সম্পূর্ণ বদলে গেছে। আমি রোজ স্কুলে যাই, অবসরে সংসারের কাজ করি। ইতিমধ্যে স্যারদের সুনজরে পড়ে গেছি। ফয়েজ মৌলভী স্যার আমাকে তার সন্তানের মতো দেখাশোনা করতে লাগলেন। সবার আদর যত্ন স্নেহে আমি ফার্স্ট হয়েই 5ম শ্রেণীতে উঠলাম। এতদিনে গ্রামের একমাত্র মেট্রিক পাস মফিজউদ্দিন চাচা আমার খোঁজ নিলেন। তার বাড়িতে আমার আশ্রয় জুটল। প্রাথমিক শিক্ষা শেষ করে আমি দীঘপাইত জুনিয়র হাই স্কুলে ভর্তি হই। চাচা ওই স্কুলের শিক্ষক। অন্য শিক্ষকরাও আমার সংগ্রামের কথা জানতেন, তাই সবার বাড়তি আদর ভালোবাসা পেতাম। আমি যখন 7ম শ্রেণী পেরিয়ে 8ম শ্রেণীতে উঠব, তখন চাচা একদিন কোত্থেকে যেন একটা বিজ্ঞাপন কেটে নিয়ে এসে আমাকে দেখালেন। ওটা ছিল ক্যাডেট কলেজে ভর্তির বিজ্ঞাপন। যথাসময়ে ফর্ম পূরণ করে পাঠালাম। এখানে বলা দরকার আমার নাম ছিল আতাউর রহমান, কিন্তু ক্যাডেট কলেজের ভর্তি ফর্মে
স্কুলের হেড স্যার আমার নাম আতিউর রহমান লিখে চাচাকে বলেছিলেন, এই ছেলে একদিন অনেক বড় কিছু হবে, দেশে অনেক আতাউর আছে, ওর নামটা একটু আলাদা হওয়া দরকার, তাই আতিউর করে দিলাম। আমি রাত জেগে পড়াশোনা করে প্রস্তুতি নিলাম। নির্ধারিত দিনে চাচার সঙ্গে পরীক্ষা দিতে রওনা হলাম। ওই আমার জীবনে প্রথম ময়মনসিংহ যাওয়া। গিয়ে সব কিছু দেখে তো চক্ষু চরক গাছ। এত এত ছেলের মধ্যে আমিই কেবল পায়জামা আর স্পঞ্জ পরে এসেছি। আমার মনে হলো না আসাটাই ভালো ছিল, হয়তো কষ্ট করলাম। যাই হোক, পরীক্ষা দিলাম, ভাবলাম হবে না, কিন্তু 2 মাস পর চিঠি পেলাম আমি নির্বাচিত হয়েছি। এখন চূড়ান্ত পরীক্ষার জন্য ঢাকা ক্যান্টনমেন্টে যেতে হবে। সবাই খুব খুশি, কেবল আমি হতাশ। আমার একটা প্যান্ট নেই যেটা পরে যাব। শেষে স্কুলের কেরানি কানাইলাল বিশ্বাসের ফুল প্যান্টটা ধার করলাম। আর একটা শার্ট জোগাড় হলো। আমি আর চাচা অচেনা ঢাকার উদ্দেশ্যে রওনা হলাম। চাচা শিখিয়ে দিলেন মৌখিক পরীক্ষা দিতে গিয়ে আমি যেন দরজার কাছে দাঁড়িয়ে বলি, মে আই কাম ইন স্যার। ঠিক মতোই বললাম, তবে এত উচ্চস্বরে বললাম যে উপস্থিত সবাই হু হু করে হেসে উঠল। পরীক্ষকদের একজন, মির্জাপুর ক্যাডেট কলেজের অধ্যক্ষ M.W. পিট, আমাকে আপাতমস্তক নিরীক্ষা করে সব কিছু আঁচ করে ফেললেন। পরম স্নেহে তিনি আমাকে বসালেন। মুহূর্তের মধ্যে তিনি আমার খুব আপন হয়ে গেলেন। আমার মনে হলো তিনি থাকলে আমার কোনো ভয় নেই। পিট স্যার আমার লিখিত পরীক্ষার খাতায় চোখ বুলিয়ে নিলেন। অতঃপর অন্য পরীক্ষকদের সঙ্গে ইংরেজিতে কী সব আলাপ করলেন। আমি সবটা না বুঝলেও আজ করতে পারলাম যে আমাকে তাদের পছন্দ হয়েছে। তবে তারা কিছুই বললেন না। পরদিন ঢাকা শহর ঘুরে দেখে বাড়ি ফিরলাম। যথারীতি পড়াশোনায় মনোনিবেশ করলাম, কারণ আমি ধরেই নিয়েছি আমার চান্স হবে না। হঠাৎ 3 মাস পর চিঠি এলো আমি চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছি। মাসে 150 টাকা বেতন লাগবে, এর মধ্যে 100 টাকা বৃত্তি দেওয়া হবে, বাকি 50 টাকা আমার পরিবারকে যোগান দিতে হবে। চিঠি পড়ে মন ভেঙে গেল। যেখানে আমার পরিবারের 3 বেলা খাওয়ার নিশ্চয়তা নেই, আমি চাচার বাড়িতে মানুষ হচ্ছি, সেখানে প্রতি মাসে 50 টাকা বেতন জোগানোর কথা চিন্তাও করা যায় না। এই যখন অবস্থা, তখন প্রথমবারের মতো আমার দাদা সরব হলেন। এত বছর পর নাতির খোঁজ নিলেন। আমাকে অন্য চাচাদের কাছে নিয়ে বললেন, তোমরা থাকতে নাতি আমার এত ভালো সুযোগ পেয়েও পড়তে পারবে না। কিন্তু তাদের অবস্থাও তো খুব বেশি ভালো ছিল না। তারা বললেন, একবার না হয় 50 টাকা জোগাড় করে দেব, কিন্তু প্রতি মাসে তো সম্ভব নয়। দাদাও বিষয়টা বুঝলেন। আমি আর কোনো আশার আলো দেখতে না পেয়ে সেই ফয়েজ মৌলভী স্যারের কাছে গেলাম। তিনি বললেন, আমি থাকতে কোনো চিন্তা করবে না। পরদিন আরও 2 জন সহকর্মী আর আমাকে নিয়ে তিনি হাটে গেলেন। সেখানে গামছা পেতে দোকানে দোকানে ঘুরলেন। সবাইকে বিস্তারিত বলে সাহায্য চাইলেন। সবাই সাধ্যমতো 8 আনা, 4 আনা, 1 টাকা, 2 টাকা দিলেন। সব মিলিয়ে 150 টাকা হলো। আর চাচারা দিলেন 50 টাকা। এই সামান্য টাকা সম্বল করে আমি মির্জাপুর ক্যাডেট কলেজে ভর্তি হলাম। যাতায়াত খরচ বাদ দিয়ে আমি 150 টাকায় 3 মাসের বেতন পরিশোধ করলাম। শুরু হলো অন্য এক জীবন। প্রথম দিনেই M.W. পিট স্যার আমাকে দেখতে এলেন। আমি সব কিছু খুলে পড়লাম। আরও জানালাম যে যেহেতু আমার আর বেতন দেওয়ার সামর্থ্য নেই, তাই 3 মাস পর ক্যাডেট কলেজ ছেড়ে চলে যেতে হবে। সব শুনে স্যার আমার বিষয়টা বোর্ড মিটিংয়ে তুললেন এবং পুরো 150 টাকায় বৃত্তির ব্যবস্থা করে দিলেন। সেই থেকে আমাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। এসএসসি পরীক্ষায় ঢাকা বোর্ডে 5ম স্থান অধিকার করলাম এবং আরও অনেক সাফল্যের মুকুট যোগ হলো। আমার জীবনটা সাধারণ মানুষের অনুদানে ভরপুর। পরবর্তীকালে আমি আমার এলাকায় স্কুল করেছি, কলেজ করেছি। যখন যাকে যতটা পারি সাধ্যমতো সাহায্য সহযোগিতাও করি। কিন্তু সেই যে হাট থেকে তোলা 150 টাকা, সেই ঋণ আজও শোধ হয়নি। আমার সমগ্র জীবন উৎসর্গ করলেও সেই ঋণ শোধ হবে না। প্রিয় দর্শক শ্রোতা, কিছু ঋণ থাকে যা কখনো শোধ হয় না, তার সবসময় থেকে যায় অপরিশুদ্ধ। তো ডক্টর আতিউর রহমানের জীবনী এরকমই ছিল। তারপর তিনি পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগে পড়েছেন। সেখান থেকে অনার্স এবং মাস্টার্স করেছেন সুনামের সঙ্গে, ভালো ফলাফল করে। অতঃপর কমনওয়েলথ স্কলারশিপ নিয়ে তিনি চলে গিয়েছিলেন যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব লন্ডনের স্কুল অব ওরিয়েন্টাল অ্যান্ড আফ্রিকান স্টাডিজে। সেখানে তিনি PhD করেন 1977 সালে। পরবর্তীতে বাংলাদেশ ব্যাংকের গভর্নর, যেটি বলছিলাম 2009 থেকে 16, আর এই পদটি
একটি সম্মানের পদ, বাংলাদেশের শীর্ষ পদগুলোর মধ্যে একটি পদ বাংলাদেশ ব্যাংকের গভর্নর। তো বাংলাদেশ ব্যাংকের গভর্নর ছিলেন তিনি, সব কিছু ঠিকঠাকই যাচ্ছিল, তার নেতৃত্বে ব্যাংকে অনেক অগ্রগতি সাধিত হচ্ছিল, ব্যাংকের ডিজিটাইজেশন থেকে শুরু করে অনেক কিছু। তো কিন্তু পরবর্তীতে আমরা যা দেখলাম 2016-তে যে রিজার্ভ কেলেঙ্কারি, রিজার্ভ চুরি হলো বাংলাদেশ ব্যাংকের, নিউ ইয়র্কের যে সুইফট আছে, এটি গেটওয়ে আন্তর্জাতিক পেমেন্টের, সেই সুইফটের বাংলাদেশ ব্যাংকের যে অ্যাকাউন্ট আছে, সেই অ্যাকাউন্ট থেকে $101 মিলিয়ন হ্যাক করা হলো। এটি বিভিন্ন দেশের হ্যাকার চক্রের মধ্যে জড়িত। আর সম্প্রতি আমরা সংবাদ মাধ্যমে দেখলাম যে এই বিষয়ে একটি চূড়ান্ত, যেটিকে অভিযোগপত্র বলা হয়, চার্জশিট তৈরি হয়েছে সরকারিভাবে। প্রায় 1 দশক ধরে নিবিড় তদন্ত চলেছে এই বিষয়টিতে, এবং তদন্ত কিছুটা পিছিয়েও গিয়েছিল। অন্তর্বর্তীকালীন সরকারের সময় সব কিছুকে আবার পুশ করা হয়, ফলে তদন্ত কাজ আবার এগিয়ে চলে। সো এই দীর্ঘ তদন্তের পর সিআইডি, পুলিশের অপরাধ তদন্ত বিভাগ, একটি চূড়ান্ত অভিযোগপত্র তৈরি করেছে। সেই অভিযোগপত্র ইতিমধ্যে বিএনপি সরকারের অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে পাঠানো হয়েছে তাদের মতামত কিংবা পরামর্শের জন্য। তো গণমাধ্যমে যে রিপোর্ট এসছে চূড়ান্ত অভিযোগপত্র সম্পর্কে, সেই রিপোর্ট থেকে জানা যায়, আমার দেশ থেকে আমি রিপোর্টটি নিয়েছি, সেখানে বলা আছে রিজার্ভ চুরিতে জড়িত আতিউস সহ 64 ব্যক্তি এবং প্রতিষ্ঠান। কষ্টের জায়গাটি সেখানে, এবং তিনি এখন পলাতক আছেন, শুরুতেই বলছিলাম। তিনি ছাড়াও বাংলাদেশের আরও 9 জন উচ্চপদস্থ কর্মকর্তা এবং বিশিষ্ট নাগরিক, দেশের ধনী নাগরিক, এবং 64 জন, সর্বসাকুল্যে 64 ব্যক্তি এবং প্রতিষ্ঠান, যার মধ্যে রয়েছে চাইনিজ নাগরিক, জাপানিজ নাগরিক, নর্থ কোরিয়ান নাগরিক, এবং হ্যাকিং সংস্থা কিংবা হ্যাকিং গ্রুপ, ফিলিপিন্স, শ্রীলঙ্কায়, সবগুলো দেশ এবং দেশের কেউ না কেউ এই কাজের সঙ্গে জড়িত। তো $101 মিলিয়ন মধ্যে অনেক কাঠখড় পুড়িয়ে ফেরত আনতে পারা গিয়েছিল $34.6 মিলিয়ন। এখনো উদ্ধার হয়নি $66.4 মিলিয়ন। তো প্রিয় দর্শক শ্রোতা, চূড়ান্ত রিপোর্ট দেওয়া হয়েছে। চূড়ান্ত রিপোর্টে ডক্টর আতিউর রহমান ছাড়া আর যাদের নাম এসেছে তারা হলেন সাবেক ডেপুটি গভর্নর আবুল কাশেম, সাবেক নির্বাহী পরিচালক বাংলাদেশ ব্যাংকের শুভঙ্কর সাহা, সাবেক নির্বাহী পরিচালক মেজবাউল হক, আরও নাম এসেছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের প্রাক্তন ম্যানেজিং ডিরেক্টর আনিস এ খান, বাংলাদেশ ব্যাংকের সাবেক জিএম AFM আসাদুজ্জামান, উপপরিচালক জোবায়ের বিন হুদা, আর দেশের নাগরিকদের মধ্যে আরও 3 জন আছেন যাদের পরিচয় তেমন কনফার্ম করা যায়নি। তো এখন কথা হলো, এই আতিউর রহমান কি করে রিজার্ভ চুরির সঙ্গে জড়িয়ে গেলেন? এবং মজার ব্যাপার হলো, রিজার্ভ চুরি সংগঠিত হবার পর সেই সময়টিতে বাংলাদেশ ব্যাংকের আইটি অ্যাডভাইজার ছিলেন একজন ভারতীয়, রাকেশ আস্তানা। শেখ হাসিনার কাজ এটি। বাংলাদেশ ব্যাংকের মতো কেন্দ্রীয় ব্যাংকের আইটি এক্সপার্ট রাখা হয়েছিল একজন ভারতীয় নাগরিককে, রাকেশ আস্তানাকে। এবং রিজার্ভ চুরির ঘটনা যখন সামনে আসলো, তখন রাকেশ আস্তানাকে প্রধান করে একটি কমিটি গঠন করা হয়েছিল। এবং ইন্টারেস্টিংলি পরবর্তীতে জানা গেছে যে তারা যে ফরেন্সিক অডিট কমিটি বানিয়েছিল রাকেশ আস্তানার নেতৃত্বে, সেই কমিটি আসলে ডিজিটাল ফুটপ্রিন্ট মুছে দেবার চেষ্টা করেছে, যাতে এই হ্যাকিংটি ভালোভাবে বোঝা না যায় এবং দোষীদের সাব্যস্ত করা না যায় কারা কারা এই অপরাধের সঙ্গে জড়িত। ডিজিটাল ফুটপ্রিন্ট মুছে ফেলবার চেষ্টা করেছে নানাভাবে রাকেশ আস্তানা এবং তার লোকেরা। শুধু রাকেশ আস্তানা না, সেখানে আরও 4 জন ভারতীয় এক্সপার্ট আছেন যারা তার আন্ডারে কাজ করতেন, তার নির্দেশনায়। তো ডক্টর আতিউর রহমান, তার সম্পর্কে তখন কথা হলো যে তিনি কোথায় ছিলেন, তিনি কি করছিলেন। তখন 39 দিন পর এই হ্যাকিংয়ের ঘটনা যখন সামনে আসলো 2016 ফেব্রুয়ারিতে, ঘটনা প্রকাশিত হবার 39 দিন পর থানায় মামলা করা হয়, মতিঝিল থানায়। আর মামলাটি হয় অর্থ পাচার কেলেঙ্কারির আইনে 39 দিন পর। তো সেই থেকে তিনি পলাতকও আছেন, আমরা জানি না তিনি এখন কোথায় আছেন। কিন্তু এই মানুষটি, যিনি এক সময় আমাদের জন্য বিশাল সোর্স অফ ইন্সপিরেশন হয়ে উঠেছিলেন, এই মানুষকে নিয়ে আমরা এখন আমাদের আবেগ কিভাবে প্রকাশ করব? প্রিয় দর্শক শ্রোতা, আমি যখন আগেও জেনেছিলাম যে তার নাম আবার চলে এসেছে, তার নাম যুক্ত আছে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায়, খুব কষ্ট পেয়েছিলাম। তখন কাঁদিনি, কিন্তু কষ্ট পেয়েছিলাম, বিশ্বাস করুন। আর প্রথমবার তার জীবনী পড়ে, যেটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম, কেঁদেছিলাম। একটি শিশুর স্ট্রাগল, তার জার্নি, যা সত্যিকার অর্থে হতে পারত দেশের লাখো কোটি অনাগত নাগরিকের জন্য
একটি সত্যিকারের অনুপ্রেরণার উৎস। তো সেই মানুষটিকে নিয়ে আমরা হয়তো আর এইভাবে কথা বলতে পারবো না। তো বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সুযোগ সুবিধার কোনো অভাব নেই। মূল বেতনই আছে পে স্কেল অনুযায়ী 1 লক্ষ টাকার উপর। অন্যান্য ফ্রিঞ্জ বেনিফিট এইসব মিলিয়ে সম্ভবত মাসে কয়েক লক্ষ টাকা এমনিতেই আসে, কোনো রকম দুর্নীতি অনিয়ম করা ছাড়াই। গভর্নরের বাংলো তো আছেই। সব কিছু মিলিয়ে একটি অন্যরকম পোস্ট, যেমনি মর্যাদার তেমনি আর্থিক সুবিধারও। তো কেন দরকার হলো তার এত টাকা জানি না। কেন তিনি শেষ বয়সে এসে, চাকরির শেষ বয়সে, সব তার বয়স এখন 75 চলছে, 75, এই বয়সে এসে তাকে কেন এই কেলেঙ্কারির সঙ্গে জড়িত হতে হলো জানি না। এইসব উত্তর হয়তো মনোবিজ্ঞানীরা দিতে পারবেন কিংবা সমাজবিজ্ঞানীরা। এটি ফার্দার গবেষণার বিষয়। মানুষ কিভাবে তার সারা জীবনের অর্জনকে এভাবে শেষ করে দিতে পারেন, এবং তার নিজের লাখো কোটি ভক্ত সমর্থক যারা তাকে ভালোবাসতেন এতদিন, তাদের তিনি কোথায় রাখলেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, সত্যিকার অর্থেই এই বিষয়গুলো ভাবনার এবং আমাদের ভাবায়। সঙ্গে থাকবার জন্য অনেক অনেক ধন্যবাদ জানবেন এবং আপনাদের মতামত জানাবেন, কি ভাবছেন আপনারা এই বিষয়ে।